फोर्थ सेमेस्टर ডিএসসি 1 অ্যান্ড 2 সোশিওলজি যাদের রয়েছে সেই সকল প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের যা সিলেবাস রয়েছে সোশ্যাল প্রবলেম ইন ইন্ডিয়া, ভারতীয় সামাজিক সমস্যা, তার মধ্যে আমি পভার্টি বা দারিদ্র্য নিয়ে আলোচনা করছি। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে দারিদ্রতার কনসেপ্ট, অর্থাৎ অর্থ বা মিনিং অফ পভার্টি আর মেজারমেন্ট অফ পভার্টি। তো আজকে এই পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করব। আশা করছি যে তোমরা প্রত্যেকেই ভিডিও লেকচারটি শুনবে এবং প্রত্যেকেরই উপকারে আসবে। তো দারিদ্র, আমি এর আগেও কয়েকটা ভিডিও লেকচারে আমি দারিদ্রতা নিয়ে আলোচনা করেছি যে দারিদ্রতা কী, দারিদ্রতা এই ভারতবর্ষে দারিদ্রতার সূচকগুলো এবং দারিদ্র দূরীকরণের উপায়গুলো সেগুলো আমি আলোচনা করেছি। আজকে আমি দারিদ্রতার অর্থ এবং দারিদ্রতার পরিমাপ নিয়ে আলোচনা করব। দারিদ্র বিষয়টি একেবারে আজকের কিন্তু বিষয় নয়। আমরা জানি দারিদ্রতা কিন্তু আজকের কোনো বিষয় নয়, এটা বহুকাল পূর্ব থেকেই চলে এসছে বা প্রবহমান। মানব সভ্যতার উষাকালেও দারিদ্র ছিল, অর্থাৎ মানব সভ্যতা যখন থেকে শুরু হয় মানব সভ্যতা, তবে থেকেই দারিদ্রতা লক্ষ্য করা যায়। তাই দারিদ্র কিন্তু মানব সভ্যতার ইতিহাসে সর্বদাই লক্ষ্য করা যায়। ভারতে ব্রিটিশ আমলের দরিদ্র ও দারিদ্র্যের বিষয়টিকে পুরোপুরি অগ্রাহ্য বা উপেক্ষা করা হয়েছে। বস্তুত বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের গোড়ার দিক থেকেই দারিদ্র্যের বিষয়টি নিয়ে নড়াচড়া শুরু হয়। স্বাধীন ভারতের শাসক গোষ্ঠী দেশের দারিদ্র্যের বিষয়টিকেও স্বীকার করে। সঙ্গে সঙ্গে দারিদ্র্য দূরীকরণের বিষয়টিকে সামাজিক দায়িত্ব হিসেবে স্বীকার করা হয়ে থাকে। সাধারণভাবে বলা হয় যে অনুন্নত দেশসমূহে দারিদ্র্যের একটি দুষ্টচক্রকে ক্রিয়াশীল দেখা যায়। দারিদ্র্যের এই দুষ্টচক্রের কারণে ব্যক্তি মানুষের আয় কম হয়। আয় কম হওয়ার কারণে সঞ্চয়ও কম হয়, স্বভাবতই বিনিয়োগও কম হয়। আবার বিনিয়োগ কম হওয়ার কারণে আয় কম হয়। এইভাবে দারিদ্র্যের দুষ্টচক্র কাজ করে। র্যাগনার নুক্স দারিদ্র্যের দুষ্টচক্রের দুটি দিকের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। এই দুটি দিক হলো দেশের অনগ্রসরতা এবং এই অনগ্রসরতাকে অতিক্রম করার অক্ষমতা। দারিদ্র্যের দুষ্টচক্র হলো কতগুলি বিশেষ শক্তির সমাহার। এই শক্তিগুলি পরিবেষ্টিত অবস্থায় থাকে এবং দেশের দারিদ্র্যকে অব্যাহত অবস্থায় রাখে। অধ্যাপক গিলিনের অভিমত অনুসারে কোন দেশ দরিদ্র এই কারণে উন্নয়ন করতে পারে না। কোনো দেশ যদি দরিদ্র হয় তাহলে উন্নয়ন করতে পারে না, আবার উন্নয়ন করতে পারে না বলেই দরিদ্র থেকে যায়। অধ্যাপক গিল বলেছেন, বিকজ it is poor, the country does not develop. Because it does not develop, it remains poor. অনুন্নত দেশগুলিতে এই চক্র অতিমাত্রায় প্রকটভাবে দেখা যায়। অনুন্নত দেশসমূহের অন্যতম প্রধান সমস্যা হল দারিদ্র্যের সমস্যা। এই সমস্যার কবল থেকে মুক্তি লাভের জন্য অনুন্নত দেশগুলির উদ্যোগ আয়োজনের অস্ত্র নেই। অর্থনীতিবিদেরা দারিদ্র্যের দুষ্টচক্রের বিষয়টিকে চাহিদা ও যোগানের মাধ্যমেও ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকেন। দারিদ্র্যের দুষ্টচক্রের উপাদানগুলি হল কম আয়, কম সঞ্চয়, কম বিনিয়োগ, কম চাহিদা এবং মূলধনের কম যোগান। এই উপাদানগুলি পরস্পরের সঙ্গে চক্রাকারে সম্পর্কযুক্ত। একেই বলে দারিদ্র্যের দুষ্টচক্র। যোগানের দিক থেকে দেখলে মূলধনের যোগান কম
হলে বিনিয়োগ কম হবে, আর বিনিয়োগ কম হলে জাতীয় উৎপাদন কম হবে। বিনিয়োগ কম হয় কারণ জনসাধারণের চাহিদা কম। স্বভাবতই বিনিয়োগকারীরা বিনিয়োগের ব্যাপারে আগ্রহী হয় না। জনসাধারণের আয় কম এবং দারিদ্র্যের চাপ অধিক, তাই জনসাধারণের চাহিদা কম হয়। স্বভাবতই স্বল্প বিনিয়োগের কারণে জাতীয় উৎপাদন ও জাতীয় আয় কম হয়। জাতীয় আয় কম হওয়ার কারণে সঞ্চয় কম হয়, আর সঞ্চয় কম হওয়ার কারণে মূলধনের যোগানও কম হয়। এইভাবেই দারিদ্র্যের দুষ্টচক্র ক্রিয়াশীল হয় এবং দারিদ্র্যের দুষ্টচক্রের ক্রিয়ার ফলে দারিদ্র্যের ফাঁক তৈরি হয়, যাকে বলা হয় পভার্টি ট্র্যাপ। প্রকৃত প্রস্তাবে পিছিয়ে পড়া দেশে বেশ কয়েক ধরনের দারিদ্র্যের দুষ্টচক্র দেখা যায়। সাধারণত 4 ধরনের দুষ্টচক্রের কথা বলা হয়। মূলধনের 1, মূলধনের চাহিদার দিকে অবস্থিত দুষ্টচক্র। 2, মূলধনের যোগানের দিক অবস্থিত দুষ্টচক্র। 3, প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে দুষ্টচক্র। এবং 4, পরস্পর নির্ভরশীল উৎপাদনের ক্ষেত্রে দুষ্টচক্র। ভারত হলো একটি অনুন্নত দেশ বা উন্নতিশীল দেশ। দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের উদ্দেশ্যে পরিকল্পিত অর্থনৈতিক পথ গ্রহণ করা হয়েছে। বেশ কয়েকটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইতিমধ্যেও শেষ হয়ে গেছে। তা সত্ত্বেও ভারত থেকে দারিদ্র্যের সমস্যাটিকে দূর করা সম্ভব হয়নি। পঞ্চবার্ষিকী পরিকল্পনার সুবাদে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্পাদিত হয়েছে, এ কথা কিন্তু ঠিক, কিন্তু সঙ্গে সঙ্গে দরিদ্র মানুষের সংখ্যাও বাড়ছে। স্বভাবতই ভারত এখনও দারিদ্র্যের সমস্যা নিয়ে হাবুডুবু খাচ্ছে। এই কারণে ভারতে দারিদ্র্যের সমস্যাটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা আবশ্যক। আর এই একবিংশ শতাব্দীর মাঝে আমাদের এই মহামারীর কবলে ভারতবর্ষের মতন দেশে এখন দারিদ্র্যের সংখ্যা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে, কারণ এই মহামারীর কবলে অনেকেই কর্মচ্যুত হয়ে পড়েছে। দারিদ্র্যের অর্থ আমরা জানবো যে দারিদ্র্যের অর্থ কী। দারিদ্র্যের অর্থ ব্যাখ্যা সহজ সম্ভব নয়, অর্থাৎ দারিদ্র্যের অর্থ কিন্তু আমরা সহজেই ব্যাখ্যা করতে পারি না, কারণ দেশভেদে দারিদ্র্য সম্পর্কিত ধারণার ক্ষেত্রে পার্থক্য লক্ষ্য করা যায়। আবার একই দেশে বিভিন্ন সময়ে দারিদ্র্যের ধারণা অভিন্ন থাকে না। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে সঙ্গে দারিদ্র্যের ধারণার ক্ষেত্রেও পরিবর্তন পরিলক্ষিত হয়। তবে সাধারণভাবে বলা যায় যে জীবন ধারণের জন্য ন্যূনতম প্রয়োজন খাদ্য, পরিধেয়, আবাসন যোগান করার মতো আয়ের অভাবেই হচ্ছে দারিদ্র্যের সূচক। এক্ষেত্রে জীবন ধারণের নিম্নতম মানের উপর জোর দেওয়া হয়েছে। আবার অনেকের অভিমত অনুসারে জীবন ধারণের জন্য দ্রব্য সামগ্রী ভোগের ন্যূনতম মানের থেকে মোটামুটিভাবে খেয়ে পড়ে বেঁচে থাকার মানে অধিকাংশ মানুষ উপনীত হতে না পারাই দারিদ্র্যের সূচক। সমাজবিজ্ঞানী টমাস গ্ল্যাডউইন দারিদ্র্যের ধারণার ব্যাখ্যার ক্ষেত্রে অসাম্যের উপর অধিক গুরুত্ব আরোপ করেছেন। তিনি তার পভার্টি নামক শীর্ষক গ্রন্থে দারিদ্র্যের সামাজিক ধারণা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। সমাজতাত্ত্বিক দিক থেকে বিচার বিবেচনা করলে বলতে হয় যে দরিদ্রতা একটি অশুভ চক্রের মধ্যে আবর্তিত হতে থাকে। দরিদ্ররা দরিদ্র পরিমণ্ডলের মধ্যে বসবাস করে, তাই তারা তাদের সন্ততিদের লেখাপড়ার জন্য বিদ্যালয়ে পাঠাতে পারে না, অর্থাৎ তাদের সন্তানেরাও সাধারণভাবে চাকরি বাকরি পায় না, পেলেও ছোটোখাটো কম বেতনের চাকরি পায়, অর্থাৎ পরবর্তী প্রজন্মকেও দারিদ্র্যের মধ্যে কাটাতে হয়। দরিদ্র হওয়ার জন্য তারা নিম্নমানের খাবার খেয়ে কোনো রকমের জীবন ধারণ করে। স্বভাবতই দরিদ্রের শরীর স্বাস্থ্য শক্ত সমর্থ হয় না, অর্থাৎ শারীরিকভাবে দরিদ্ররা অনেকাংশে অসমর্থ থাকে বা প্রতিবন্ধী হয়ে পড়ে। দুর্বল শরীর নিয়ে দরিদ্ররা কোনো ভারী কাজ করতে পারে না, কম বেতনের হালকা কাজ তাদের করতে হয়,
অর্থাৎ এইভাবে চিরকাল তাদের দরিদ্র থাকতে হয়। সুতরাং দরিদ্রদের প্রতি প্রজন্মের জীবনচক্রের শুরু ও সমাপ্তি দারিদ্র্যের মধ্যেই ঘটে থাকে। অধ্যাপক দত্ত ও সুন্দরাম অর্থাৎ আর দত্ত অ্যান্ড KPM সুন্দরাম তাদের ইন্ডিয়ান ইকোনমিক শীর্ষক গ্রন্থে তিনি মন্তব্য করেছেন যে poverty can be defined as a social phenomenon in which a section of the society is unable to fulfill even its basic necessity of life। অর্থাৎ তিনি বলেছিলেন যে poverty can be defined as a social phenomenon in which a section of a social society is unable to fulfill even its basic necessities of life। সমাজতান্ত্রিক দিক থেকে আরও বলা হয় যে দারিদ্র্য হলো একটি বিশেষ অবস্থা। এই অবস্থায় মানুষের যা আছে আর যা থাকা উচিত এই দুইয়ের মধ্যে বৈষম্য দেখা দেয়। আবার যা থাকা উচিত এই বিষয়টি ব্যক্তি মানুষের আভ্যন্তরীণ গঠনের উপর নির্ভরশীল। স্বভাবতই দারিদ্র্য হলো ব্যক্তিগত বা অনুপম প্রকৃতির, তবে সকল দরিদ্রের মধ্যে সম্পদহীনতা ও ক্ষমতাহীনতার বর্তমান থাকে। সমাজতান্ত্রিক দিক থেকে আরও বলা হয় যে দারিদ্র্য ও সম্পদশালিতা হলো অনেকাংশে আপেক্ষিক ধারণা। নির্দিষ্ট কোনো সমাজে দারিদ্র্যের সীমারেখা নির্ধারিত হয় সংশ্লিষ্ট সমাজের প্রচলিত প্রথা এবং জীবনধারার পরিপ্রেক্ষিতে। স্বভাবতই মার্কিন সমাজের এবং ভারতীয় সমাজে দারিদ্র্যের সীমারেখা অভিন্ন নয়। সমাজবিজ্ঞানী গিলিন তাদের অ্যান ইন্ট্রোডাকশন টু সোশিওলজি শীর্ষক গ্রন্থে বলেছেন যে দারিদ্র্য কোনো একটি গোষ্ঠী বা দেশের জীবনযাত্রার মানের সঙ্গে সম্পর্কিত। অভিন্ন সমাজ সংস্কৃতির অন্তর্ভুক্ত বিভিন্ন সামাজিক গোষ্ঠীর জীবনধারার মানের ক্ষেত্রে পার্থক্য থাকতে পারে এবং থাকেও। বাঁচার জন্য প্রতিটি সামাজিক গোষ্ঠী নিজেদের মতো করে একটি জীবনযাত্রার মান গড়ে তোলে। যথার্থ জীবনযাত্রার আদর্শ মানের সঙ্গে সংশ্লিষ্ট সামাজিক গোষ্ঠীর জীবনযাত্রার প্রকৃত মান পর্যালোচনা করলে দারিদ্র্যের মান অনুধাবন করা যায়। আমরা তখনই অনুধাবন করতে পারবো যখন একটি সামাজিক গোষ্ঠীর জীবনযাত্রার প্রকৃত মান আমরা পর্যালোচনা করব। সামাজিক মর্যাদা যেমন আপেক্ষিক অবস্থা অনুসারে নির্ধারিত হয়, তদনুসারে অভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত অন্যান্যদের অবস্থার সঙ্গে আপেক্ষিক বিচারে দারিদ্র্যের কথা বলা হয়ে থাকে। পৃথিবীর সকল দেশেই দারিদ্র্যের সংজ্ঞা নির্ধারণের উদ্যোগ আয়োজন পরিলক্ষিত হয়, কিন্তু বিভিন্ন দেশে দারিদ্র্য সম্পর্কিত ধারণা সংশ্লিষ্ট সমাজের ন্যূনতম জীবনযাত্রা বা সুন্দর জীবনযাত্রার মানের শর্তাধীন। দারিদ্র্য সম্পর্কিত মার্কিন যুক্তরাষ্ট্রের ধারণা এবং ভারতীয় ধারণা অভিন্ন হতে পারে না এবং অভিন্ন নয়ও, কারণ দুটি দেশের সাধারণ মানুষের গড় জীবনযাত্রার মানের ক্ষেত্রে ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যায়। উপরের আলোচনায় পরিপ্রেক্ষিতে পুরুষদত্ত দারিদ্র্য এবং আপেক্ষিক দারিদ্র্য, অ্যাবসোলিউট পভার্টি অ্যান্ড রিলেটিভ পভার্টি কথা বলা যায়। অভিন্ন গোষ্ঠীর অন্তর্ভুক্ত অন্যান্যদের সঙ্গে তুলনায় পরিপ্রেক্ষিতে আপেক্ষিকভাবে কোনো দরিদ্র ব্যক্তি বা ব্যক্তি দরিদ্র প্রতিপন্ন হতে পারে, কারণ সংশ্লিষ্ট গোষ্ঠীর অন্যান্যরা হলো অপেক্ষাকৃত সম্পদশালী। এ হলো আপেক্ষিক দারিদ্র্যের ধারণা। অপরদিকে পুরাদস্ত দারিদ্র্য বলতে বোঝায় এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি নিজের এবং পরিবারের ন্যূনতম সুস্থ ও স্বাভাবিক জীবনযাত্রা নির্বাহে একেবারে অসমর্থ। অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশন শীর্ষক গ্রন্থে তিনি বলেছেন যে দেশভেদে দারিদ্র্যের মাপকাঠি ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তবে বাস্তবে জীবনের ন্যূনতম প্রয়োজনসমূহ পূরণের অসামর্থ্যসূচক অবস্থাকেই সর্বত্রই দারিদ্র্য বলা হয়। কিন্তু এই ন্যূনতম প্রয়োজনসমূহের প্রকৃতি দেশকালভেদে পৃথক প্রতিপন্ন হয়। এছাড়াও সমাজবিজ্ঞানী গড্ডার্ড তার পভার্টি
ইটস জেনারিক্স অ্যান্ড এক্সোডাস শীর্ষক গ্রন্থে তিনি বলেছেন যে পুরুষত্ব দারিদ্র্য হলো চূড়ান্তভাবে নিচু জীবনযাত্রা মানের অবস্থা। এই অবস্থায় এমনকি অপরিহার্য অভাবসমূহের পরিতৃপ্তি ঘটে না। ভারত হলো একটি উন্নয়নশীল দেশ। এই দেশের দারিদ্র্য সম্পর্কিত ধারণা দুটি বিষয় গুরুত্বপূর্ণ। এক, ধনী দরিদ্রের মধ্যে বৈষম্যকে দারিদ্র্যের আপেক্ষিক বঞ্চনা হিসেবে বিবেচনা করা যেতে পারে। মানে ধনী এবং দরিদ্রের মধ্যে যে আমাদের আপেক্ষিক বঞ্চনা সেটা কিন্তু বিবেচনা করা যেতে পারে। অপেক্ষাকৃত সম্পদশালীদের পরিপ্রেক্ষিতে দরিদ্ররা বহুলাংশে বঞ্চিত। এ হলো আপেক্ষিক দারিদ্র্য। দুই, ধনী দরিদ্রের মধ্যে তুলনামূলক আলোচনা ব্যতিরেকেই দরিদ্রদের চিহ্নিত করা যায়। জীবন ধারণের জন্য ন্যূনতম যতটুকু উপার্জন আবশ্যক দরিদ্র মানুষেরা তা উপার্জন করতে পারে না। এ হলো পুরোদস্ত দারিদ্র্য। ভারতের মতো স্বল্পোন্নত দেশে আপেক্ষিক দারিদ্র্যের আলোচনা অনাবশ্যক। দারিদ্র্যের আয় অপরিহিত রেখেও ধনীদের উপার্জন হ্রাস করে আপেক্ষিক দারিদ্র্যের হ্রাস করা যায়, কিন্তু এর ফলে দেশের মানুষের গড় আয় হ্রাস পাবে, কিন্তু দরিদ্রদের কোনো উপকার হবে না। দরিদ্র মানুষের উপার্জন বৃদ্ধির বিষয়টি গুরুত্বপূর্ণ। স্বভাবতই ভারতের চরম দারিদ্র্য বা পুরুষত্ব দারিদ্র্যের বিষয়টি ব্যাখ্যা বিশ্লেষণ করা দরকার বলে মনে করা হয়। পুরুষত্ব দারিদ্র্যের বিষয়টি দারিদ্র্যের সীমারেখা সম্পর্কিত ধারণায় গুরুত্বপূর্ণ। দারিদ্র্যের সীমারেখা সম্পর্কিত ধারণায় দরিদ্র মানুষজনের চরম দুঃখ দুর্দশার বিষয়টি স্থান পেয়েছে। দারিদ্র্যের সীমারেখা বলতে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় ন্যূনতম আয়ের সীমারেখাকে বোঝায়। স্বভাবতই ভারতে দারিদ্র্যের সীমারেখার আলোচনায় প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ। এদেশের মোট জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ হল দরিদ্র। ভারতে সামগ্রিক ও সম্যক উন্নতির স্বার্থে দরিদ্র মানুষের অবস্থার উন্নতি আবশ্যক। অধ্যাপক অমর্ত্য সেন দারিদ্র্য সম্পর্কিত ধারণা ব্যাখ্যার ক্ষেত্রে আপেক্ষিক বঞ্চনার ধারণার কথা বলেছেন। একই পরিবেশে সকলে সমান সঙ্গতি ও সুযোগ সুবিধা পায় না। একজন যা পায় অপরজন তা পায় না। যে পায় না তার অবস্থা অবশ্যই অপেক্ষাকৃত খারাপ। যারা নৃশংস এবং যাদের অর্থ বা আয় নিতান্তই কম, এই সমস্ত ব্যক্তিবর্গকেই দরিদ্র হিসেবে চিহ্নিত করার ব্যাপারে আপেক্ষিক বঞ্চনার মাপকাঠি সহায়ক প্রতিপন্ন হতে পারে বলে তিনি মনে করেছেন। তবে দারিদ্র্য বিচারের ক্ষেত্রে এটাই একমাত্র মানদণ্ড হতে পারে না। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কতগুলি মূল জিনিসের অপরিহার্যতা অনস্বীকার্য। কোনো ব্যক্তি সম্পূর্ণভাবে বা আপেক্ষিকভাবে এই সমস্ত জিনিস থেকে যদি বঞ্চিত হয় অথবা আর্থিক অসামর্থ্যের কারণে প্রয়োজনীয় ভোগ্য সামগ্রী সংগ্রহ করতে না পারে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দরিদ্র হিসেবে চিহ্নিত করা যায়। দারিদ্র সীমা সম্পর্কিত এই ধারণার পরিপ্রেক্ষিতে দেখা দরকার যে এই সীমা উপরে বা নিচে অবস্থিত ব্যক্তিবর্গের মধ্যে আয়ের পার্থক্য কী রকম। দারিদ্র সীমা নির্ধারণের ক্ষেত্রে আয় পদ্ধতি বা প্রত্যক্ষ পদ্ধতি প্রয়োগ করা দরকার বা করা যায়। আয় পদ্ধতি অনুসারে দেখতে হয় যে ন্যূনতম প্রয়োজন পূরণের মতো আয় সংশ্লিষ্ট ব্যক্তির কাছে কিনা। প্রত্যক্ষ পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে দেখা দরকার যে জনসাধারণের প্রকৃত ভোগ্য ব্যয়ের মাধ্যমে তাদের প্রয়োজন পূরণ হচ্ছে কিনা। অধ্যাপক রাম আহুজা তার সোশ্যাল প্রবলেম ইন ইন্ডিয়া শীর্ষক গ্রন্থে দারিদ্র্য সম্পর্কিত ধারণা পর্যালোচনার ক্ষেত্রে তিনটি দৃষ্টিভঙ্গির কথা বলেছেন। এই তিনটি দৃষ্টিভঙ্গি হলো: একজন ব্যক্তি বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ; 2, ন্যূনতম জীবন ধারণের মানের নিম্নবর্তী জীবন ও নির্দিষ্ট কোনো জায়গায় ও সময়ের বিদ্যমান জীবনযাত্রার মান; এবং 3, সমাজে মুষ্টিমেয় মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের অবস্থা ও অধিকাংশের বঞ্চনা ও অভাবগ্রস্ত অবস্থা। প্রথম ও দ্বিতীয় দৃষ্টিভঙ্গিতে পুরুষত্ব দারিদ্র্যের অর্থনৈতিক ধারণাকে ব্যাখ্যা করা হয়েছে। তৃতীয় দৃষ্টিভঙ্গিতে দারিদ্র্যের অসাম্য ও আপেক্ষিকতার পরিপ্রেক্ষিতে আলোচনা করা হয়েছে। অর্থাৎ তৃতীয় দৃষ্টিভঙ্গিতে সমাজতাত্ত্বিক দিক থেকে দারিদ্র্যের ধারণা ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। অর্থাৎ সমাজের একেবারে নিচুতলার মানুষ মোট জাতীয় আয়ের কত অংশ পায় সে বিষয়ে আলোচনা করা হয়েছে। 1 নম্বর আমরা আলোচনা করব
বেঁচে থাকার জন্য একজন মানুষের প্রয়োজনীয় অর্থের পরিমাণ সম্পর্কিত দৃষ্টিভঙ্গি, যেটাতে কি বলা হয়েছে। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী দারিদ্র্য সম্পর্কে দারিদ্র্য সীমার নিরিখে সম্পর্কে আলোচনা করা হয়। এই দারিদ্র্য সীমা নির্ধারণের জন্য কতগুলি প্রয়োজন বিদ্যমান মান অনুসারে। এই প্রয়োজনগুলি হলো স্বাস্থ্য, সামর্থ্য, সন্তান প্রতিপালন, আত্মমর্যাদা রক্ষা ও সামাজিক অংশগ্রহণ। তবে বাস্তবে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ভোগ ও ক্যালোরি ভোগের ন্যূনতম বাঞ্ছিত পুষ্টির মানের ভিত্তিতে দারিদ্র্য সীমা নির্ধারিত হয়ে থাকে। এ বিষয়ে সমাজবিজ্ঞানে হার্ডওয়ার্ড বেকার দ্য সোশ্যাল প্রবলেম এ মডার্ন অ্যাপ্রোচ গ্রন্থে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। ভারতে দারিদ্র্য সীমা নির্ধারণের জন্য প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের প্রাত্যহিক মাথাপিছু ক্যালোরি ভোগের পরিমাণের ভিত্তিতে ভারতে কায়িক শ্রমের উপর নির্ভরশীল প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জীবন ধারণের পক্ষে অপরিহার্য খাদ্যের পরিমাণ হলো গ্রামাঞ্চলে প্রতিদিন 2400 ক্যালোরি এবং শহরাঞ্চলে 2100 ক্যালোরি, 2100 ক্যালোরি। খাদ্য ক্যালোরি হিসাবে এটাই হচ্ছে দারিদ্র্য সীমা। এই সমস্ত দ্রব্য সামগ্রী ভোগের মাধ্যমে প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তি ওই পরিমাণ ক্যালোরি পেতে পারে, সেই পরিমাণে দ্রব্য সামগ্রীকে ন্যূনতম মান হিসেবে গণ্য করা হয়। এই সমস্ত দ্রব্য সামগ্রী বাজার থেকে কিনতে যে অর্থ লাগে টাকার অঙ্কে, সেটাই ন্যূনতম ভোগ্য ব্যয়, এবং টাকার অঙ্কে এটাই হলো দারিদ্র্য সীমা। এই পরিমাণ ভোগ্য ব্যয় করতে যারা অসমর্থ তারাই হলো দরিদ্র। যারা এই পরিমাণ ভোগ্য ব্যয় করতে পারে তারা দারিদ্র্য সীমা ঊর্ধ্বে অবস্থিত। 1960 থেকে 61 সালে মূল্য স্তরের হিসাবের ভিত্তিতে পরিকল্পনা কমিশনের অভিমত অনুযায়ী গ্রামাঞ্চলে মাথাপিছু মাসিক সর্বনিম্ন 20 টাকা ভোগ্য ব্যয় হলে দারিদ্র্য সীমারেখা এবং শহরাঞ্চলে ভোগ্য ব্যয়ের পরিমাণ হলো 25 টাকা। এই দারিদ্র্য সীমারেখার নিচে যাদের ভোগ্য ব্যয় তারা হলো দরিদ্র। 1978 থেকে 1979 সালে হিসাব অনুযায়ী দারিদ্র্য সীমারেখা ভোগ্য ব্যয় ছিল গ্রামাঞ্চলে 76 টাকা এবং শহরাঞ্চলে ছিল 88 টাকা। 1984 থেকে 25 সালে হিসাব অনুযায়ী দারিদ্র্য সীমারেখা ভোগ্য ব্যয় গ্রামাঞ্চলে 160 টাকা এবং শহরাঞ্চলে 122 টাকা। 1993 থেকে 94 সালে হিসাব অনুযায়ী সংখ্যা গ্রামে 229 টাকা এবং শহরাঞ্চলে 264 টাকা। পরিকল্পনা কমিশনের আরও একটি হিসাব অনুযায়ী 1996 থেকে 97 সালে ভারতের মোট জনসংখ্যার মধ্যে 29% মতো মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে বা করেছিল। দারিদ্র্য সম্পর্কিত আলোচনার এই দৃষ্টিভঙ্গিতে ন্যূনতম এবং কোনো ক্রমে বেঁচে থাকার উপর জোর দেওয়া হয়েছে। ন্যূনতম বেঁচে থাকার ধারণা ন্যূনতম পর্যাপ্ততা ও ন্যূনতম স্বাচ্ছন্দ্যের ধারণা থেকেই স্বতন্ত্র। 2. ন্যূনতম জীবন ধারণের মানে নিম্নবর্তী জীবন ও নির্দিষ্ট কোনো জায়গা ও সময়ের বিদ্যমান জীবনযাত্রার মান সম্পর্কিত দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গিতে পুরোদস্ত দারিদ্র্যের অর্থনৈতিক ধারণার কথা বলা হয়ে থাকে। সাধারণভাবে বলা হয় যে এই দৃষ্টিভঙ্গি অনুসারে ন্যূনতম পরিমাণে খাদ্য, ভোগ, পর্যাপ্ত আবাসন, পরিধেয় অর্থাৎ বস্ত্র, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার পরিপ্রেক্ষিতে দারিদ্র্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী দারিদ্র্যের 3টি মুখ্য দিক রয়েছে। এই 3টি দিক বস্তুগত দ্রব্যাদি বা বস্তুগত মালিকানা সম্পর্কিত। এই 3টি দিক হলো: 1. শারীরিক কষ্ট থেকে মুক্তি এবং ক্ষুধা ও আবাসনের প্রয়োজনীয়তা পরিতৃপ্তির জন্য প্রয়োজনীয় বিষয়াদি, এক্ষেত্রে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বিষয়াদির কথা বলা হয়েছে। 2. স্বাস্থ্য সম্পর্কিত মানবিক প্রয়োজন পূরণের জন্য অপরিহার্য বিষয়াদি, এক্ষেত্রে পুষ্টি খাওয়া ও রোগ অসুখ নিবারণের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। 3. ন্যূনতম জীবনযাত্রার মান নির্বাহের জন্য প্রয়োজনীয় বিষয়াদি। 1993 থেকে 94 সালের মূল্য স্তরের হিসাবের পরিপ্রেক্ষিতে ব্যক্তিপিছু প্রতি মাসে গ্রামাঞ্চলে 259 টাকা খরচ করা সামর্থ্যে এবং শহরাঞ্চলে 294 টাকা খরচ করা সামর্থ্যের কথা বলা হয়েছে। সমাজবিজ্ঞানী গ্রাস ও মিলার এই ত্রিবিধ উপাদানের পরিপ্রেক্ষিতে দারিদ্র্যের বিষয়টি ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করেছেন। এই ত্রিবিধ বিষয় হলো রোজগার, সম্পদসমূহ এবং শিক্ষা, স্বাস্থ্য এবং বিনোদনমূলক পরিষেবা পাওয়ার সুযোগ সুবিধা। 3 নম্বর, সমাজে মুষ্টিমেয় মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের অবস্থা, অধিকাংশের বঞ্চনা ও অভাবগ্রস্ততার অবস্থা সম্পর্কিত দৃষ্টিভঙ্গি।
এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী সমাজে বিদ্যমান মানের পরিপ্রেক্ষিতে দারিদ্র্য নির্ধারিত হয়। প্রত্যেক সমাজেই জীবন ধারণের একটি ন্যূনতম মান রয়ে থাকে বা মান থাকে। এই মানের অবস্থাকে দারিদ্র্য হিসেবে চিহ্নিত করা হয়। এই দৃষ্টিভঙ্গি থেকে দারিদ্র্য হলো জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সব কিছু সংগ্রহের জন্য পর্যাপ্ত অর্থের অভাব। অন্যভাবে বলা যায় যে দারিদ্র্য হলো এমন একটি অবস্থা যে অবস্থায় মানুষের শারীরিক প্রয়োজন দুঃসহ অবস্থায় উপনীত হয়। এরকম অবস্থা বলতে নিরন্ন, অপুষ্টি ও ব্যাধিগ্রস্ত অবস্থাকে বোঝায়। এই অবস্থার ব্যক্তি মানুষের পরিধেয়, আবাসন ও স্বাস্থ্য পরিষেবার অভাব প্রতিপন্ন হয়। দারিদ্র্যের এই অবস্থা নির্ধারিত হয় সমাজের নিম্ন স্তরে অবস্থিত ব্যক্তিবর্গের অবস্থার সঙ্গে ঊর্ধ্ব স্তরে অবস্থিত ব্যক্তিবর্গের অবস্থা তুলনামূলক আলোচনার ভিত্তিতে। সুতরাং দারিদ্র্য সম্পর্কিত এই দৃষ্টিভঙ্গি বিষয়গত প্রকৃতির, বিষয়গত প্রকৃতির কিন্তু নয়। এ ছিল দারিদ্র্যের অর্থ। আমি নেক্সট ক্লাস যেটা নেব সেটা হচ্ছে দারিদ্র্যের পরিমাপ নিয়ে আমি আলোচনা করব। তোমরা প্রত্যেকে ভিডিও লেকচারটি শুনবে এবং তোমাদের কিছু নোট ডাউন করার থাকলে তোমরা সেটা নোট ডাউন করে রাখবে।